আমার মায়ের একটা আলমারির শখ ছিল, স্টিলের দুপাল্লার আলমারি, যার একপাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে। যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনোই ছিল না। আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরার সুতি কাপড় ছাড়া আর অন্য কাপড় কিনে দিয়েছেন বলে আমি অন্তত দেখিনি। সে কাপড় শুধু আমার মা একা পেত না, আমার ঠাকুমা আর দুই পিসিও পেতেন। আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ব্যবহার করা হতো। তার একটাতে শীতের জামা কাপড় থাকতো আর একটা একটু ভালো জামা কাপড়। একবার আমার মা সংসার খরচ থেকে এদিক সেদিক করে কিছু টাকা জমালেন। আলমারির দাম কত হতে পারে সেই ধারণা মায়ের ছিল না। তখনকার সময় 4,000 টাকায় আলমারি পাওয়া যেত। মা জমিয়েছিলেন 1300 টাকা। সেই টাকা তিনি একটা পুটলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখা ট্রাঙ্কের এক কোণে রেখে দিয়েছিলেন। বাবা কি খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন। মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন, জানো, ট্রাঙ্কে কিছু টাকা পাইলাম, তুমি রাখছো মনে হয়। মা উত্তর দিলেন না। সংসার খরচ বাঁচিয়ে টাকা জমিয়েছেন এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন। বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুরবাড়িতে বাজার করে পাঠালেন। আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না। ব্যাস, আলমারির ফান্ড এইভাবেই শেষ হয়ে গেল। তার বছরখানেক পরে বাবার বেতন সামান্য বাড়ল। বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের ট্রাঙ্ক বানাবেন, তাতে লেপ তোষক রাখবেন আর জামা কাপড়ও থাকবে। মা ক্ষীণস্বরে বললেন, ট্রাঙ্ক তো এখন কেউ বানায় না, একটা স্টিলের আলমারি হলে ভালো হতো। আমার পিসিরা কথাটা শোনা মাত্রই হা হা করে উঠল। মাটির মেঝে আলমারি রাখবা কেমন করে, ট্রাঙ্কই ভালো। মা হাল ছাড়লেন না, বলল, ট্রাঙ্ক সেই আরও 30 বছর আগে বানাতো সবাই। ট্রাঙ্ক আলমারির যুদ্ধে বাবা শোকেস কিনে নিয়ে এলেন। আমরা সবাই মহা খুশি। আমাদের বাড়িতে একটা শোকেস আছে, আর সেটা জলপিরার উপরে রাখা হলো। শোকেসে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম। মা কিছু বললেন না অবশ্য। আমার বিয়ের পর বাবা মাকে আমাদের কাছে নিয়ে এসেছি। আমাদের দু বোনের বাড়িতে তারা ইচ্ছে মতো থাকেন। মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছি আমি। কিন্তু মা কেমন যেন ভাবে দেখলেন আমার দিকে, তেমন উৎসাহ দেখালেন না। বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন, দেখছো, আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলছে। আমি পারিনি তো কি হয়েছে। অদ্ভুত বিষয়, আমি এখন আমার বাবার মেয়ে হয়ে গেলাম। অথচ যেদিন কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম, সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল, তোমার মেয়ে আরও পড়তে চায়, জর্জ ব্যারিস্টার বানাও তাকে আরও। আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলছ, এখন বোঝো ঠেলা। মেয়ে মানুষকে শাসন করতে হয়, ঘরে রাখতে হয়, এরপর দেখবা পাখনা গজায় গেছে। সেদিন মা কিচ্ছু বলেননি। ছুটি ছাটায় আমি যখন বাড়ি যেতাম, নিজের জমানো 400-500 টাকা হাতে দিতেন লুকিয়ে লুকিয়ে। বাড়ির অন্য সকলের ভাবখানা ছিল যেন সংসারে যা কিছু সমস্যা সব কিছুর পিছনে বুঝি মায়ের হাত। কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই মা ঠিক করে রাখেনি। কেউ অসুস্থ, মা খেয়াল করেনি, তাই হয়েছে। কিছু এলোমেলো, মা গুছিয়ে রাখেনি, তাই সেটা নেই। আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ। যেন তার কোনো ইচ্ছে নেই, তার খিদে নেই, তার পছন্দ নেই, তার শখ নেই। আমি মাঝে মাঝে ভাবি, এভাবে এরকম অদৃশ্যভাবে জীবনে কি করে কাটিয়েছে মা। সংসারে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে যে পারিবারিক মিটিং বসত, সেখানেও মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের শুধুমাত্র চা নাস্তা দেওয়া। কে কে রাতে থাকবে তাদের ঘুমানোর বিছানা তৈরি করা আর সকলের জন্যও রান্না করা। বড় হবার পর বাবাকে একদিন চেপে ধরলাম, কেন এত অবহেলা করেছো মাকে? তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন?
বাবা সেদিন উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন। জানেন, বড় হবার পর আমি বুঝেছি সংসারে অদৃশ্য হয়ে বেশি দিন বাঁচা যায় না। তাই আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না, বরং সব বিষয়ে নাক গলাই, নিজের মতামত দিই, নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি। আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই। আমার মা সব দিয়েও নিজে অদৃশ্য হয়েছিলেন, আমি সেটা কখনোই করব না।